আমাদের আজকের গল্পটি একান্ত অর্থেই প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পে বর্ণিত বিবরণ লেখক একান্ত অর্থেই গল্পের রোমাঞ্চ সৃষ্টির জন্য ব্যবহার করেছেন। কোনো রকম পৌরাণিক ভাবনাকে আঘাত করা আমাদের অভিপ্রায় নয়। কৌতূহল ও উচ্চাকাঙ্ক্ষা মানুষের দুই অদ্ভুত গুণ। একাধারে এটা যেমন আমাদেরকে উন্নতির শিখরে পৌঁছে দিয়েছে, এনে দিয়েছে খাদ্য শৃঙ্খলের সর্বোচ্চ স্থান, তেমনি দিয়েছে এমন কিছু অভিজ্ঞতা যা আমাদের সাধারণ ইন্দ্রিয় গ্রাহ্য ক্ষমতা কল্পনার অতীত। অস্বীকার করে লাভ নেই, এই দুইয়ের মিশেল আমাদের দিয়েছে কিছু কাল বিজয়ী অভিশাপ, যা যুগে যুগে আমাদের শিহরিত করেছে। এমনই এক কাল বিজয়ী পৌরাণিক অভিশাপকে কেন্দ্র করে আমাদের আজকের এই কাহিনী। যারা গল্প শুনতে ভালোবাসেন তারা পরবর্তী এরকম আরো গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে, আর শুনতে থাকুন আমাদের আজকের গল্প ঐশিক মজুমদারের কলমে চিরঞ্জীবী। দেখো, জীব দেহ যে অসংখ্য সূক্ষ্মাতি সূক্ষ্ম কোষ দিয়ে তৈরি, সেই তথ্য এখন বাচ্চারাও জানে। সময়ের সাথে সাথে কিছু কোষের মৃত্যু হলে তার পাশের কোষ বিভাজিত হয়ে সেই শূন্যস্থান পূরণ করে। অর্থাৎ যে কোনো জীবের আয়ুষ্কাল নির্ভর করে তার দেহের কোষ কতদিন বিভাজনক্ষম থাকবে তার উপর। অনেকটা বক্তৃতার ধরনের কথাগুলো বলতে বলতে প্রফেসর অনিরুদ্ধ সোম ঘরের ভেতর পায়চারি করছিলেন। এবার আমার সামনে থমকে দাঁড়িয়ে একটা প্রশ্ন ছুঁড়ে দিলেন। আর কোষ কতদিন বিভাজনক্ষম থাকবে সেটা কে ঠিক করে জানো? বিপন্ন মুখে দুদিকে মাথা নাড়লাম। আমি সাত্যকীশে চাকরির পাশাপাশি শখের বসে একটু একটু লিখি। এই জাতীয় তত্ত্বের সাথে কলেজে বিজ্ঞান পড়ার সময় কোনোদিন পরিচয় হয়ে থাকলে এখন তা পুরোটাই স্রেফ ভুলে মেরে দিয়েছি। শোনো, কোষের বিভাজন ক্ষমতা তথা জীবের গড় আয়ু যে ঠিক করে তার নাম টেলোমের। ব্যাপারটা তোমাকে বুঝিয়ে বলার চেষ্টা করছি। উনি একটা চেয়ার টেনে নিয়ে আমার দিকে মুখ করে বসলেন। ক্রোমোজোমে নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ বা আরএনএ কিভাবে সাজানো থাকবে তার উপরেই কোষের বৈশিষ্ট্য নির্ভর করে। একটু থেমে উনি যোগ করলেন, তবে এই ক্রোমোজোমের শেষ প্রান্তের গঠন একটু অন্যরকম, তাকেই বলে টেলোমের। এই টেলোমের ক্রোমোজোমকে ভেঙে যাওয়া বা অন্য ক্রোমোজোমের সাথে জুড়ে যাওয়া থেকে রক্ষা করে। আমাদের জুতোর ফিতের ডগায় একটা প্লাস্টিকের আবরণ থাকে, দেখেছো তো? ওইটুকু না থাকলে ফিতের শেষ প্রান্তটা ছিঁড়ে বা থেঁতলে যেত, সেরকম আর কি। বুঝলাম। আর কোষ বিভাজনের ব্যাপারটা কি বলছিল? হ্যাঁ, আসলে কোষ বিভাজনের সময় নতুন কোষে ক্রোমোজোমের ঠিকঠাক কপি বা প্রতিলিপি তৈরি হচ্ছে কিনা সেটা দেখাও টেলোমেরের কাজ। প্রফেসর নতুন উদ্যমে শুরু করলেন। কিন্তু প্রতিবার বিভাজনের সময় টেলোমের একটু একটু করে ছোট হয়ে যায়, ফলে এক সময় এই রক্ষা কবচ হারিয়ে ফেলে ক্রোমোজোম, আর প্রতিলিপি তৈরি করতে পারে না সে। তারপর স্রেফ ধ্বংস হয়ে যায়। তখনই কোষ বিভাজন অর্থাৎ নতুন কোষ তৈরি বন্ধ, জীবদেহের ক্ষয় শুরু, ফলে জরা এবং মৃত্যু। আমি একটা নিঃশ্বাস ফেললাম। সহজ কথা যায় না বলা সহজে। সেই অসম্ভবকে সম্ভব করতে পারেন বলেই আমার বাবার এই বন্ধুটির কাছে
বারবার ছুটে আসি। ওর এরকম সহজ ব্যাখ্যা ও বিশ্লেষণের উপর ভিত্তি করে আমি বেশ কিছু কল্পবিজ্ঞানের গল্প লিখেছি, আর সেই কারণেই উনিও আমাকে বিশেষ পছন্দ করেন। ওর মতে একমাত্র কল্প কাহিনীর মাধ্যমেই বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলা সম্ভব। আজকে উনি আমাকে ডেকে পাঠিয়েছেন, কিন্তু বাড়ির চৌহদ্দিতে পা দিয়েই বুঝতে পেরেছি কিছু একটা গন্ডগোল হয়েছে। দোরগোড়ায় দুজন উর্দি পরিহিত রাইফেলধারী পুলিশ কনস্টেবল মোতায়েন। আমার পরিচয় জেনে এবং প্রফেসরের অনুমতি নিয়ে তবেই তারা আমাকে ভেতরে ঢুকতে দিয়েছে। আমার উদ্বিগ্ন প্রশ্নের উত্তরে অনিরুদ্ধ সোম জানিয়েছেন, এই মুহূর্তে ওর হাতে এসে পড়েছে এক অত্যাশ্চর্য বস্তু, যা সম্ভবত জীববিজ্ঞান সংক্রান্ত কোনো উচ্চ স্তরের গবেষণার ফসল। উনি এখন তা নিয়ে গবেষণারত, কিন্তু বস্তুটির ওপর বোধহয় কোনো গোপন সংস্থার দৃষ্টি রয়েছে। তাদের অঙ্গুলি হিলনে গুপ্ত ঘাতকের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন ওর এক সুহৃদ তথা সহবিজ্ঞানী। প্রফেসর সোম সেই ঘটনা স্থানীয় থানাকে জানাবার পর পুলিশ 24 ঘন্টায় বাড়ি পাহারার বন্দোবস্ত করেছে। অত্যাশ্চর্য বস্তুটি কি জানতে চাওয়ায় উনি আমাকে বলেন, তা হলো একটা টেস্ট টিউবে ভরা রক্তের নমুনা, মানুষের রক্ত। ওর মতামত যাচাই করার জন্য সুদূর মধ্যপ্রদেশের ভোপাল থেকে টিউবটা পাঠিয়েছিলেন ওর বন্ধু জীববিজ্ঞানী রাজেশ সাক্সেনা। অকৃতদার বিজ্ঞান সাধনায় নিবেদিত প্রাণ প্রফেসর অনিরুদ্ধ সোমের নিজস্ব গবেষণাগারে অত্যাধুনিক ইলেকট্রন মাইক্রোস্কোপ ও অন্যান্য যন্ত্র আছে। সেই সব যন্ত্রের সাহায্যে ওই নমুনা পরীক্ষা করে তিনি চমৎকৃত। স্বাভাবিক আয়ুষ্কাল শেষ হওয়ার পরেও ওই রক্তের লোহিত শ্বেতকণিকার মৃত্যুর কোনো লক্ষণ নেই। শুনে আমি অবাক হয়ে জানতে চাই এই অমরত্বের সম্ভাব্য কারণ কি। তখনই জেনেটিক্সের এই তত্ত্বের অবতারণা। প্রফেসর সোমের ধারণা ওইসব রক্তকণিকার ক্রোমোজোমে অবস্থিত টেলোমিয়ার অক্ষয়, ফলে কোষগুলি অমর এবং প্রয়োজনে অসংখ্যবার বিভাজনে সক্ষম। বিস্ময়ের প্রাথমিক ধাক্কাটা সামলে উঠে আমি প্রশ্ন করলাম, কিন্তু রাজেশ সাক্সেনা এই রক্তের নমুনা পেলেন কোথায়? এর উত্তরে প্রফেসর সোম যে কাহিনী শোনালেন তাও কম আশ্চর্যজনক নয়। দেখো, এই ঘটনার জবনিকা উত্তোলন মধ্যপ্রদেশের বুরহানপুরের কাছে আশিরগড় নামে এক ছোট্ট গ্রামের সুপ্রাচীন শিব মন্দিরে। তা কথিত আছে সেই মন্দির মহাভারতের পাণ্ডবদের সমসাময়িক। এখন এই শিব মন্দিরের অবস্থান পাহাড়ের উপরে এক ভগ্ন প্রায় দুর্গের ভিতর। প্রতিদিন ভোরে এক অতি অদ্ভুত ঘটনার সাক্ষী থাকে সেই মন্দির। একেবারে ব্রহ্ম মুহূর্তে মন্দির তখনও বন্ধ। অজানা কেউ এসে পূজা করে যায় ভগবান মহাদেবের। একটু বেলার দিকে পূজারী ব্রাহ্মণ এসে যখন দরজা খোলেন তখন দেখা যায় শিবলিঙ্গের উপর ছড়িয়ে রয়েছে ফুল, বেলপাতা, দুধ ও চাল। বহু যুগ ধরে গ্রামবাসীরা এই রহস্য সমাধানের অনেক চেষ্টা করেছে, কিন্তু লাভ হয়নি। সারা রাত মন্দির চত্বরে লুকিয়ে থেকেও তারা কারুর দেখা পায়নি। সকালে যথারীতি আবিষ্কৃত হয়েছে পূজার চিহ্ন। কুৎসিত বৃষ্টি ভেজা মাটিতে পাওয়া গেছে কিছু পায়ের ছাপ। সে ছাপ অত্যন্ত দীর্ঘকায় কোনো পুরুষের। এখন গ্রামবাসীর বদ্ধমূল ধারণা এই অজ্ঞাত পরিচয় উপাসক আর কেউ নন, স্বয়ং অশ্বত্থামা, মহাভারতের মহাবীর, হিন্দু পুরাণে বর্ণিত 7 চিরঞ্জীবীর অন্যতম। বহির্জগতের মানুষ অবশ্য এই আখ্যান পুরোপুরি বিশ্বাস করে না, যেমন করেনি মিথিলেশ ঝা।
ভোপালের এক দৈনিক সংবাদপত্রের সাংবাদিক মিথিলেশকে তার সম্পাদক দায়িত্ব দেন ওই শিব মন্দিরের ব্যাপারে একটা রিপোর্ট তৈরি করার। সেই উদ্দেশ্যে মিথিলেশ আশিরগড়ে গিয়ে উপস্থিত হয়। সে বিজ্ঞানে স্নাতক, আধুনিক যুবা। অশ্বত্থামা সংক্রান্ত স্থানীয় জনশ্রুতিতে সে লহমার জন্য বিশ্বাস করেনি। এই ধোঁকার টাটির আবরণ উন্মোচিত করে পরিভাষায় যাকে বলে সে একটা স্কুপ তৈরি করবে, এই ছিল তার অভিপ্রায়। প্রথম দিন সাধারণ ভক্তদের ভিড়ে মিশে এই অলৌকিক পূজার প্রমাণ দেখে সে চুপচাপ ফিরে আসে। সেই রাতে কাউকে কিছু না জানিয়ে একাই আস্তানা গড়ে মন্দির প্রাঙ্গণে। অশ্বত্থামাকে সম্মান জানিয়ে দুয়ারে তালা দেওয়া হয় না, আর সেই সুযোগে প্রথমেই টর্চ হাতে ভিতরে ঢুকে সে নিশ্চিত হয়ে নেয় যে এই মন্দিরের দ্বিতীয় কোনো প্রবেশ পথ নেই। তারপর দরজা বন্ধ করে বাইরে এসে একটু আড়ালে অপেক্ষা করতে থাকে। সঙ্গী কিছু শুকনো খাবার আর ফ্লাস্ক ভর্তি উত্তেজক কড়া কফি। এত করেও কিন্তু শেষ রক্ষা হয়নি। ঠিক ব্রহ্ম মুহূর্তে আশ্চর্যজনকভাবে নিদ্রাভিভূত হয়ে পড়ে সে। সকালের রোদ চোখে পড়ায় ঘুম ভেঙে তড়িঘড়ি মন্দিরে ঢুকে দেখে পুজো সমাপ্ত। অন্তর্হিত হয়েছে অজানা উপাসক। তবে তবে বুদ্ধি কম নয় এই মিথিলেশ ঝাড়। রাতে যখন সে ঢুকেছিল, মন্দিরের মেঝেতে সুকৌশলে ছড়িয়ে রেখেছিল বেশ কিছু ভাঙা কাঁচের টুকরো, এমন ভাবে যাতে কেউ শিবলিঙ্গের সামনে যেতে চাইলে তার উপরে পা ফেলতে বাধ্য হয়। দিনের আলোয় সেই কাঁচের টুকরোগুলো খতিয়ে দেখে সে আনন্দে লাফিয়ে ওঠে। হয়েছে, কাজ হয়েছে। তার পাতা ফাঁদে পা দিয়েছে অচিন পাখি। বেশ কয়েকটা টুকরোয় রক্তের দাগ, কিছু দাগ তখনও শুকোয়নি। তারপরে সন্তর্পণে কাঁচের টুকরোগুলো সংগ্রহ করে সে শটান ফিরে এলো ভোপাল। মাথায় তখনও সেই স্কুপের চিন্তা। তাই কর্তৃপক্ষ অথবা অন্য কাউকে সে কিছু জানালো না। আগে একটা সাক্ষাৎকার নেওয়ার সূত্রে ভোপালের নামজাদা মলিকিউলার বায়োলজিস্ট রাজেশ সাক্সেনার সঙ্গে তার পরিচয় ছিল। সরাসরি সে চলে এলো তার কাছে। সে জানতে চায় ওই রক্ত মানুষের কিনা, আর তাই যদি হয়, যার রক্ত, তার সম্বন্ধে আর কি কি জানা যেতে পারে। রক্তের নমুনা পরখ করে চমকিত হলেন রাজেশ। এই রক্তের কণিকাদের মৃত্যু নেই। তবু পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য টেস্ট টিউবে করে তিনি সেই নমুনা পাঠালেন কলকাতায় আমার কাছে। নিজে ঘুণাক্ষরে কাউকে কিছু জানাননি, আর আমাকেও অনুরোধ করলেন গবেষণা শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি গোপন রাখতে। দীর্ঘ কাহিনী শেষ করে থামলেন প্রফেসর সোম। কিছুক্ষণ নীরবতার পরে আমি প্রশ্ন করলাম, কিন্তু গোপনীয়তার শপথ যখন ছিলই, তাহলে আমাকে ডেকে নিয়ে বৃত্তান্ত শোনালেন কেন? ডেকে পাঠাবার কারণ একটাই। প্রফেসর বিষণ্ণ হাসলেন। এখন অবধি আমি এই গবেষণার তথ্য সরকারকে জানাবার অবস্থায় নেই। অথচ আমার ধারণা যে কোনো মুহূর্তে আমারও জীবন বিপন্ন হতে পারে। তাই অন্তত আর একজনের ব্যাপারটা জানা থাকুক। প্রবল দুশ্চিন্তায় নড়ে চড়ে বসলাম। হ্যাঁ, আপনি তো বললেন একজন বিজ্ঞানী খুন হয়েছে। কে তিনি? রাজেশ সাক্সেনা স্বয়ং। বলেন কি? ইয়েস।
নমুনা পাঠাবার সময় রাজেশ ফোনে আমাকে একটা কথা জানিয়েছিল। ওর মনে হয়েছিল কেউ ওর কার্যকলাপের উপর সারাক্ষণ নজর রাখছে। ওর কাজের লোক নাকি বাড়ির চারপাশে এক দীর্ঘকায় যুবককে একাধিকবার ঘোরাফেরা করতে দেখেছিল। আর সেই রাতেই রাজেশ খুন হয়ে যায়। পুলিশ ও ফরেন্সিকের বক্তব্য, কোনো ভারী ধারালো অস্ত্রের কোপে ধড় থেকে মাথা আলাদা হয়ে গেছে। বাড়ির সবাই যখন ঘুমোচ্ছে তখন কোনো অজ্ঞাত উপায়ে দরজা খুলে ঢুকে আততাই এই কর্মটি করেছে। শুনে শিউরে উঠলাম। কিন্তু এই খুনের মোটিভ কি হতে পারে? সেই প্রসঙ্গে আসছি সাত্তকী। প্রফেসর দীর্ঘশ্বাস ফেললেন। দেখো, এইসব অশ্বত্থামাটামা স্রেফ বাজে কথা। তোমাকে আমি আগেই বলেছি, কয়েকদিনের পরীক্ষার পরে আমি নিশ্চিত এই সব রক্তকণিকা স্বাভাবিক উপায়ে তৈরি হয়নি। কোন সংস্থা হয়তো গোপনে কোনো অত্যাধুনিক পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে, এবং অন্তত গত কয়েক দশক ধরে। বলেন কি? কিভাবে বুঝলেন? বুঝলাম এইভাবে যে মিথিলেশ ঝার বক্তব্য অনুযায়ী এই রক্ত কোনো জীবিত মানুষের, আর তা যদি হয় তাহলে এ ধরনের কোষ এক প্রজন্মে তৈরি হয়নি। নিঃসীম উত্তেজনায় ঝুঁকে পড়ে ফিস ফিস করে বললেন প্রফেসর। কারণ প্রাথমিক পরীক্ষার পর বুঝেছি যে এই কোষের ক্রোমোজোমের বৈশিষ্ট্যগুলো এসেছে বাবা মা দুজনের কাছ থেকেই। অর্থাৎ আপনি বলতে চান? আমি বলতে চাই উন্নত মানের জেনেটিক্স নিয়ে গবেষণা। এর বাবা মা দুজনেই টেস্ট টিউব বেবি। তাদের দুজনেরই জন্মের সময় পরীক্ষাগারে শুক্রাণু ডিম্বাণু নিষেকের মুহূর্তে কিছু বিশেষ বৈশিষ্ট্য যোগ করা হয়েছিল। অনিরুদ্ধ বলে চললেন। ফলে তাদের নিজেদের দেহের কোষ অমর না হলেও তাদের সন্তানের দেহে দু ধরনের বৈশিষ্ট্যের সংমিশ্রণের ফলে এই অমর কোষের উৎপত্তি। বিমূঢ়ের মতো বললাম, তাহলে অশ্বত্থামার ওই গল্প? ওসবে গুলি মারো। মহাভারতের যুগের নয়, এই অতি সাম্প্রতিক গবেষণার ফসল। ওই সন্তানের কোষে টেলোমারেজ এনজাইমের অতিরিক্ত ঘনত্বই তার প্রমাণ। টেলোমারেজ? ইয়েস, টেলোমারেজ। যে এনজাইম টেলোমেয়ারের ক্ষয় রোধ করে। প্রফেসর অন্যমনস্ক। আমার ধারণা যে ওই সন্তানের দেহে কোথাও একটা টেলোমারেজ সিক্রেটিং টিউমার আছে। সম্ভবত মাথায়। কারণ এরকম টিউমার সাধারণত মস্তিষ্কেই থাকে। ও, কিন্তু বিজ্ঞানীকে কে খুন করতে পারে? যে সংস্থা গোপনে এই গবেষণা চালিয়েছে, কোনোভাবে তারা হয়তো নিজেদের কীর্তিকলাপ ফাঁসের কথাও জানতে পেরেছে। তাই লোক লাগিয়ে রাজেশকে মেরেছে তারাই। এরপর হয়তো আমার পালা। একরাশ দুশ্চিন্তার অস্বস্তি নিয়ে প্রফেসরের বাড়ি থেকে ফিরলাম।
এটা গত পরশুর কথা। এই দুদিন চুপচাপ বসে থাকিনি, কোথাও একটা বিরাট খটকা লাগায় গতকাল সকালে মিথিলেশ ঝায়ের সাথে যোগাযোগের উদ্দেশ্যে ভোপালের সেই পত্রিকার দপ্তরে ফোন করেছিলাম। ইচ্ছে ছিল তার সাথে অনিরুদ্ধের অশ্বত্থামা উপকথা নিয়ে একটু আলাপ আলোচনা করব, কিন্তু সেই অনুসন্ধানে উঠে এলো ভয়াবহ তথ্য। জানা গেল দুদিন আগে কোনো অজ্ঞাত হন্তারকের হাতে মৃত্যু হয়েছে মিথিলেশেরও। মৃত্যুর ধরন হুবহু রাজেশ সাক্সেনার মতো, রাতের অন্ধকারে ভারী ধারালো অস্ত্রে শিরোচ্ছেদ। পারিবারিক বিবাদের পরিণতির সন্দেহে পুলিশ তার দাদা বৌদিকে গ্রেপ্তার করেছে। যদিও রাজেশ সাক্সেনার বাড়ির সদস্যদের মতোই তাদেরও দাবি তারা ঘটনার সময় নিদ্রিত ছিল। এই মৃত্যুর ধরন দেখি আমার মনের উৎকট অবান্তর সন্দেহ আরো দৃঢ়মূল হয়েছে। তবু নিশ্চিত হওয়ার জন্য নাওয়া খাওয়া ভুলে প্রচুর পড়াশোনা করেছি পরবর্তী 48 ঘন্টায়। পৌরাণিক কাহিনীতে ভালো দখল না থাকায় ঘাঁটতে হয়েছে অনেক রেফারেন্স বই ও ইন্টারনেট। আমার বিয়ে থা হয়নি, বাবা মা গ্রামে থাকায় কাজের লোক রামু কাকাকে নিয়ে কলকাতার শহরতলিতে বাড়ি ভাড়া করে থাকি। আমার উন্মত্ততা দেখে রামু কাকা উদ্বিগ্ন হয়ে উঠেছে। অবশেষে কাল বিনিদ্র রাত্রি যাপনের পর আজ সকালে ধাঁধার সমস্ত টুকরোগুলো হঠাৎ যেন যথাস্থানে বসে গেল। সামগ্রিক ছবিটা পরিষ্কার হতেই স্তম্ভিত হতবাক হয়ে অনেকক্ষণ বসে রইলাম আমি। এও কি সম্ভব? তারপরেই দৌড়লাম প্রফেসর সোমের বাড়ি। ওকে সবকিছু জানাতেই হবে। কিন্তু গিয়ে দেখলাম অনেক দেরি হয়ে গেছে। বড় রাস্তায় ট্যাক্সি ছেড়ে দিয়ে প্রফেসরের বাড়ির গলিতে ঢুকতেই মনে হলো অস্বাভাবিক কিছু একটা ঘটেছে। এত সকালেও রাস্তার পাশের চায়ের দোকানে বিভিন্ন বাড়ির সদর দরজায় মানুষের জটলা। তাদের উত্তেজিত কথোপকথনে দু একটা টুকরো কানে এসে পৌঁছালো। কি নৃশংস ব্যাপার মশাই, হ্যাঁ? তো ভাবতেই ভয় করছে। এই পাড়াটাও নিরাপদ রইল না, হ্যাঁ? মনটা কুডাক ডাকলো। উদ্ভ্রান্তের মতো ছুট পায়ে গলির মোড় ঘুরে এসে উপস্থিত হলাম অনিরুদ্ধ সোমের বাড়ির সামনে। সেখানে তখন লোকে লোকারণ্য। তাদের প্রশ্ন করে জানতে পারলাম ভোর রাতেই খুন হয়েছেন প্রৌঢ় বিজ্ঞানী। বেশ কয়েকজন পুলিশ কর্মী ভিড় সামাল দিচ্ছিলেন। আমি আত্মপরিচয় দিতে তারা আমাকে দায়িত্বপ্রাপ্ত অফিসারের কাছে নিয়ে গেলেন। একটু ইতস্তত করার পর ভদ্রলোক আমাকে সবকিছু খুলে বললেন। দেখুন, নাইট ডিউটির 2 কনস্টেবলকে শোকজ করা হয়েছে। তারা ভোর রাতে একসাথে ঘুমিয়ে পড়াতেই ঢুকতে পেরেছিল এতটাই। ধারালো অস্ত্রের আঘাতে প্রফেসরের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে দেয়। কি হয়ে থাকতে পারে তা আগেই অনুমান করেছিলাম। মুখে কথা ফুটল না, দাঁড়িয়ে রইলাম পাথরের মূর্তির মতো। সদর দরজার সিসিটিভি ক্যামেরায় সম্ভাব্য আততায়ীর ছবি ধরা পড়েছিল। পুলিশ আমাকে থানায় ডেকে ল্যাপটপে সেই দৃশ্য দেখালো। যদি আততায়ী কোনোভাবে আমার পরিচিত হয়। দেখলাম ভোর রাত, মাটিতেই শুয়ে ঘুমোচ্ছে 2 পাহারাদার। এক দীর্ঘকায় যুবা এসে দরজায় হাত রাখতেই খুলে গেল দরজা। ভেতরে ঢোকার আগে ক্যামেরার দিকে পলকের জন্য তাকালো যুবক। ফর্সা, সুদর্শন, মুখে ব্যঙ্গ বঙ্কিম হাসি, কপালে একটা গভীর ক্ষতচিহ্ন। পরিচিত হয়তো তাই, তবে পুলিশকে সে কথা বললেও কোনো লাভ হতো না। সারাটা দিন কেটেছে প্রফেসরের দূর সম্পর্কের আত্মীয়দের খবর দেয়া, পোস্টমর্টেমের পর দেহ ফিরিয়ে আনা এবং দাহ কাজে। গভীর রাতে বাড়ি ফিরে সামান্য কিছু মুখে দিয়ে বসেছি নোটবুক আর পেন নিয়ে। আমার সংগৃহীত তথ্যগুলোকে
পরপর লিখে সাজানো দরকার। তাহলেই নিশ্চিত হওয়া যাবে যে ভয়ঙ্কর সম্ভাবনা দুঃস্বপ্নের মতো আমার মনকে তোলপাড় করছে তা কত দূর সত্যি। এক এক করে লেখার চেষ্টা করছি। 1. মহাভারতের কাহিনী অনুসারে অপ্সরা ঘৃতাচিকে দেখে মহর্ষি ভরদ্বাজের বীর্যস্খলন হয়। ভরদ্বাজ সে বীর্য একটি ড্রোন বা কলসে সঞ্চয় করেন। সে বীর্য থেকে জাত পুত্র সন্তান ড্রোন, পরবর্তীতে দ্রোণাচার্য। আবার মুনি শরদ্দানের তপভঙ্গের উদ্দেশ্যে ইন্দ্র অপ্সরা জনপদীকে পাঠান। শরদ্দানে বীর্যপাত হয়। সেই বীর্য একটি স্বরস্তম্ভে পড়ে দ্বিখণ্ডিত হয়ে একটি পুত্র একটি কন্যার জন্ম হয়। হস্তিনাপুরের রাজা শান্তনু তাদের কৃপাপূর্বক পালন করেন, তাই তাদের নাম কৃপ ও কৃপি। পরে ভরদ্বাজের আদেশে দ্রোণ কৃপিকে বিবাহ করেন। অশ্বত্থামা তাদেরই সন্তান। দেখা যাচ্ছে দ্রোণ ও কৃপি কারোর জন্মই স্বাভাবিক উপায়। মহাকাব্যে অনেক কিছুই রূপকের আবরণে থাকে। ভরদ্বাজ ও শরদ্দান যদি প্রকৃতপক্ষেই দুই মহান বিজ্ঞানী হন, নিজেদের শুক্রাণুর সাহায্যে এই দুই নলজাতকের জন্ম দিয়ে থাকেন, তাহলে অশ্বত্থামা প্রফেসর সোমের কথা বর্ণে বর্ণে মিলে যাচ্ছে। দুই নলজাতকের মধ্যে ইচ্ছাকৃতভাবে সঞ্চারিত জিনগত বৈশিষ্ট্য তাদের সন্তানের মধ্যে মিশ্রিত হয়ে সেই সন্তান অশ্বত্থামাকে অমর করে তোলে। প্রসঙ্গত কৃপির ভাই কৃপ অথবা কৃপাচার্যও কিন্তু এক চিরঞ্জীবী। হয়তো তার ক্ষেত্রে প্রথম প্রজন্মের সঞ্চারিত বৈশিষ্ট্যই স্বয়ংসম্পূর্ণ ছিল। শুধু একটাই ভুল করেছিলেন প্রফেসর, এই গবেষণা আদৌ হাল আমলের। 2. প্রফেসর বলেছিলেন সেই সন্তানের মস্তিষ্কে একটা টেলোমারেস অর্থাৎ যে এনজাইম টেলোমিয়ারের ক্ষয় রোধ করে অমরত্ব প্রদান করে, সেই উৎপাদক টিউমার থাকার কথা। অশ্বত্থামার কপালে ছিল একটা সহজাত মণি। পরে কৃষ্ণের অভিশাপে যা তিনি কৃত অপরাধের দণ্ডস্বরূপ উৎপাটন করে যুধিষ্ঠিরকে সমর্পণ করতে বাধ্য হন। সেই মণি কি আসলে টিউমার? তা উৎপাটনের মাধ্যমে সর্বজ্ঞ কৃষ্ণ কি তার অমরত্ব খর্ব করতে চেয়েছিলেন? সম্পূর্ণ উৎপাটন সম্ভব না হওয়াতেই কি সেই প্রয়াস ব্যর্থ হয়? 3. হত্যার পদ্ধতি। পিতার মৃত্যুর প্রতিশোধলিংসু অশ্বত্থামা নিশাচর পেচকের হত্যালীলায় উদ্বুদ্ধ হয়ে রাতের অন্ধকারে পাণ্ডব শিবির আক্রমণ করেন এবং নিবৃত পাণ্ডব তনয়দের নিধন করেন। যে কাজে ব্যবহার করেন শিবের আশীর্বাদে প্রাপ্ত খড়গ। রাজেশ সাক্সেনা, মিথিলেশ ঝা ও সবশেষে অনিরুদ্ধ সোমের হত্যার সময় ও পদ্ধতির সাথে হুবহু সাদৃশ্য পাওয়া যাচ্ছে নাকি? 4. উপরের যুক্তিগুলি থেকে আমি নিঃসন্দেহ আশিরগড়ের সেই রহস্যময় শিব ভক্ত মিথিলেশ ঝাড় ছড়ানো কাঁচে যার রক্তপাত ঘটেছিল আর কেউ নন, স্বয়ং অশ্বত্থামা। সেই চির অমরের রোষানলেই ভস্মীভূত হয়েছে 3টি প্রাণ। শেষবার ক্যামেরায় ধরা পড়েছে তারই ছবি। চিরঞ্জীবী চান না সাধারণ মানুষের মধ্যে তার অস্তিত্বের কথা রাষ্ট্র হোক। মহাবীর হলেও আদৌ সরল মতি নয়, তাই প্রয়োজনে নরহত্যাতেও পরাঙ্গমুখ নন তিনি। চিন্তায় এবং লেখায় ছেদ পড়ল। দরজায় করাঘাত। দাদা বাবু। রামু কাকার গলা। দরজা খুলে দেখি সে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কাঁচা ঘুম ভেঙে উঠে আসতে হয়েছে বলে কিনা জানি না, তার দু চোখের পাতা যেন জুড়ে আসছে।
প্রকাণ্ড একটা হাই তুলে সে বলল, তোমার সাথে একজন দেখা করতে এসেছি। বাইরের ঘরে বসিয়েছি। এত রাতে? আমি হতভম্ব। কে সে? জিজ্ঞেস করেছিলাম। রামু কাকা টলতে টলতে ঘরে ঢুকলো। বলল, কি ঘুম পাচ্ছে আমার। বলল, তোমার বাবু আমাকে চেনে। কিন্তু তোমার আবার কি হলো? জানি না। ভীষণ ভীষণ ঘুম পাচ্ছে। বলতে বলতেই তার শিথিল শরীর আমার বিছানায় লুটিয়ে পড়ল। লোকটাকে দেখতে কেমন? রামু কাকার জড়িত কণ্ঠস্বরের দরুন আমার এই প্রশ্নের উত্তর খুব অস্পষ্টভাবে আমার কানে এসে পৌঁছালো। লম্বা, ফর্সা, সুন্দর, কপালে একটা কাটা দাগ। শুনছিলেন আমাদের আজকের গল্প চিরঞ্জীবী। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিলেন প্রসূন, অরিজিৎ, শুভম এবং অভিষেক। পোস্টার ডিজাইনে অনুরূপা, শব্দ সংযোজন ও আবহ সৃষ্টিতে আমি স্বর্ণাভ। আপনাদের যদি আজকের গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের আজকের এই গল্পটিকে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই এরকম আরো গল্প শুনতে সাবস্ক্রাইব করুন @হররকে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।